আসসালামু আলাইকুম। প্রবাসী টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। উচ্চশিক্ষা দেশে না বিদেশে? এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন আমাদের কমিউনিটির অনেকেরই। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এবং উচ্চশিক্ষায় কোন দেশটা ভালো হবে সেই বিষয়ে উদ্যোগে আছে বাবা-মা এবং শিক্ষার্থী। আর সেইজন্য আমরা আজকে আমাদের এই প্রোগ্রামে প্রবাসী টিভির এই প্রোগ্রামে আমরা আজকে উপস্থিত করেছি এমন কিছু গুণীজন যারা আমাদেরকে বুদ্ধি এবং অ্যাডভাইস এর মাধ্যমে আমাদেরকে জানাবে যে কোন বিষয়গুলো আমাদের জন্য ভালো। আমরা আজকে আমাদের এখানে উপস্থিত করেছি ডক্টর শফিকুর রহমান, প্রফেসর, ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। আমাদের সাথে আজকে আরো উপস্থিত আছে বিশিষ্ট সাংবাদিক আমাদের অস্ট্রেলিয়ার কমিউনিটিতে জামিল রহমান। আমি প্রথমেই ডক্টর শফিকুর রহমানের কাছে জানতে চাইবো যে আমাদের যে উচ্চশিক্ষায় আমাদের ছাত্ররা বা আমাদের দেশের মানুষ যে বিষয়গুলো নিয়ে খুব উদ্বিগ্ন যে আমরা আসলে কোথায় যাব বা কোন বিষয়টা আমাদের জন্য এই সময় খুব উপযোগী, আপনি যদি এই বিষয়ে আমাদেরকে কিছু জানাতেন। ধন্যবাদ আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমত, আমি তো বাংলাদেশ থেকে এসেছি অস্ট্রেলিয়ায় প্রায় 19-20 বছর আগে। তো বাংলাদেশের যে অবস্থা সেখানে কিন্তু উচ্চশিক্ষার সুযোগ রয়েছে এবং বাংলাদেশে দীর্ঘদিন ধরে আমাদের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে লেখাপড়া করছে। কিন্তু বাংলাদেশে অনেকগুলো দিক আছে। পজিটিভ সাইডটা হচ্ছে বাংলাদেশে উচ্চশিক্ষার খরচ খুবই কম। তো সেটা হচ্ছে সবচেয়ে পজিটিভ দিক। অন্যদিকে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে সমস্ত সাবজেক্টগুলো গ্লোবালি অ্যাকসেপ্টেড অথবা গ্লোবালি যে সমস্ত সাবজেক্টে পড়াশোনা করলে কেরিয়ার ডেভেলপমেন্ট করা যায়, তার অনেকগুলো সাবজেক্ট অ্যাভেলেবেল না। কেন অ্যাভেলেবেল না? আজ থেকে 100 বছর আগে বাংলাদেশে একটা সাবজেক্ট চালু হয়েছে, সেই সাবজেক্ট চলছে, এটার কোনো মার্কেট ডিমান্ড আছে কি নাই এটা দেখারও কেউ নাই। সেটা হচ্ছে একটা সমস্যা। সুতরাং মানুষ যখন দেখে যে তার অপরচুনিটি দেশে লিমিটেড, তখন মানুষ বিদেশে যাওয়ার চেষ্টা করে। এবং আমরা দেখেছি যে বিদেশে যাওয়ার জন্য যারা এফোর্ট দিয়েছেন অতীতে, যারা বিদেশে গিয়ে লেখাপড়া করেছেন, ডিগ্রি অর্জন করেছেন, অনেকে আবার এই ডিগ্রি অর্জন করে দেশে ফিরে এসে আবার ভালো চাকরি কিংবা ভালো শিক্ষকতার অবস্থানও তৈরি করেছেন। তাই আমি মনে করি যে দেশে শিক্ষার সুযোগ রয়েছে, তবে বিদেশে যদি শিক্ষার সুযোগ থাকে সেই সুযোগটাও নেওয়া যেতে পারে। ধন্যবাদ। ডক্টর শফিকুর রহমান, আপনি তো অনেকদিন যাবত আপনি অনেকদিন যাবত অনেকগুলো ইউনিভার্সিটিতে আপনি লেকচার বা প্রফেসর হিসাবে কাজ করতেছেন এবং আপনি বাংলাদেশেও অনেকগুলো ভার্সিটির সাথে আপনি যুক্ত। আপনার কি মনে হয় যে আমাদের দেশে কি শিক্ষা ব্যবস্থা কেমন? যে আমাদের কি বাংলাদেশে আমাদের উচ্চশিক্ষা সম্পন্ন করা উচিত নাকি বাইরের কোনো দেশে আমাদের যে তরুণ প্রজন্ম তাদেরকে অ্যাপ্লাই করা উচিত? আপনার মানে নিজের যদি মতামতটা ব্যক্ত করতেন। খুব ভালো কথা বলেছেন। আমি বাংলাদেশে প্রায় 4টে বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করছি বর্তমানে। অতীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং মেম্বার হিসেবে কাজ করেছি। আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো যে প্রথমত, বাংলাদেশে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছেন তাদের মধ্যে অনেকেই বিদেশে আসতে চান। তারাই শুধু আসতে পারেন যারা বিদেশে ভর্তির যে ক্রাইটেরিয়া সেগুলো ম্যাচ করতে পারেন। যার ফলে বিদেশে অনেক সময় দেখা যায় যে স্কলারশিপ ইজ ভেরি লিমিটেড, এবং বিদেশে যারা পড়তে আসেন তাদের মধ্যে হয়তো দেখা যাবে যে 10 to 15 অথবা 20% স্কলারশিপ পাচ্ছে, আর 80% স্টুডেন্ট সেলফ ফাইন্যান্সে লেখাপড়া করছে। শুধু সেলফ ফাইন্যান্সে লেখাপড়া করলেই হবে না, এখানে আরো কতগুলো বিষয় থাকে, যেমন আইএলস স্কোর বা টোফেলের স্কোর, এগুলো গুরুত্বপূর্ণ। এবং এর সাথে বিদেশে পড়াশোনা করতে গেলে বাংলাদেশি টাকায় 30 লাখ থেকে শুরু করে 50-60 লাখ 1 কোটি পর্যন্ত খরচ হতে পারে। সুতরাং যাদের ইংরেজির যে দক্ষতা, আইএলস এর যে চাহিদা, বা আমি বলবো যে স্কোর, ভিন্ন 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 বিশ্ববিদ্যালয়গুলো তাদের জন্য তাদের একটা স্কোর নির্ধারণ করেছে যে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে আইএলস 6.5 লাগবে, অথবা ইচ ব্যান্ডে কমপক্ষে 6 লাগবে সেটা। দ্বিতীয়ত হচ্ছে প্রয়োজনীয় টাকা পয়সা, সেটা। তৃতীয়ত হচ্ছে বিদেশে ভিসা দেওয়ার সময় খেয়াল করা হয় যে এই যে ছাত্র বা ছাত্রী আসবে সে কি রেগুলার স্টুডেন্ট নাকি তার ব্রেক অফ স্টাডি আছে। তো ব্রেক অফ স্টাডি অনেক ক্ষেত্রে একটু নেগেটিভলি দেখা হয়, কারণ তা মনে করা হয় যে তার হয়তো লেখাপড়ার উদ্দেশ্যটা জেনুইন না। তো এই বিষয়গুলো যারা ম্যাচ করতে পারবেন তারাই বিদেশে আসতে পারবেন, এবং এই সুযোগগুলো যাদের সুযোগ আছে তাদের সুযোগ নেওয়া উচিত। তাহলে তাদের বিশ্বের বুকে ইন্টারন্যাশনাল মার্কেটে যে ধরনের স্ট্যান্ডার্ড লেখাপড়া আছে সেই লেখাপড়ার মাধ্যমে তারা কিন্তু একটা ইন্টারন্যাশনাল লেভেলের অ্যাকসেপ্টেড সার্টিফিকেট পাচ্ছেন,
এবং তাদের ক্যারিয়ারও তারা পৃথিবীর যে কোনো জায়গায় গড়ার মতো কনফিডেন্স তাদের তৈরি হচ্ছে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার মূল্যবান এই উপদেশগুলোর জন্য। আমি চলে যাব আমাদের কমিউনিটিতে। আজকে অনেক বছর যাবৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং বাংলাদেশি স্টুডেন্ট নিয়ে কাজ করতেছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক জামিল রহমান। জামিল ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আমাদের এখন বর্তমান কমিউনিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অবস্থা কি, এবং আপনারা যে সময় আসছেন সেই সময়ের অবস্থা আর এখনকার সময়ের অবস্থার মধ্যে পার্থক্য কি? ধন্যবাদ ফয়সাল ভাই। আম, আসলে জিনিসটা আমরা অনেকে মনে করতেছি যে শুধু বোধহয় আহ, বাংলাদেশের স্টুডেন্টরা কিছু দেশের বাইরে আসতেছে থেকে যাওয়ার জন্য, অথবা ভালো লাইফস্টাইলের জন্য, আম, অথবা ইউনো ভালো চাকরি, ভালো পয়সা, এখানে বেতনটা ভালো, এর জন্য। আমি কিন্তু আম, একটু রিসার্চ করছি যে এটাতে দেখা যাচ্ছে এটা শুধু বাংলাদেশের স্টুডেন্ট না। আমি আপনাকে একটু ইনফরমেশন দেই যে বর্তমান বিশ্বজুড়ে প্রায় 7.3 মিলিয়ন শিক্ষার্থী নিজ দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণ করছে। গত 20 বছরে আন্তর্জাতিক আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় 3 গুণ বেড়েছে। এটা কিন্তু ইউনেস্কোর একটা জরিপ। এবার আসেন বাংলাদেশে ইউনেস্কোর যে ইনফরমেশনটা আছে সেটা ইউনেস্কোর তথ্য অনুযায়ী 2020 সালে প্রায় 49,000 বাংলাদেশি শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য আহ, গেছে। আর সম্প্রতি বিশ্লেষণে দেখা যাচ্ছে যে 2021 আর 2023 সময়ে এ সংখ্যা প্রায় 53,000 বা তারও বেশি বলা যায়, কারণ পুরাটা তাদের কাছে হিসাব নাই। তো এটা অনেক বিভিন্ন ভিসায় আমরা আসি, স্টুডেন্টরা আসে এবং এসে বিভিন্ন ধরনের স্টাডি করে কাজের পাশাপাশি। তো এটা আর একটু বেশি হবে। তো ইউনেস্কোর হিসাব অনুযায়ী 53,000-এরও বেশি স্টুডেন্ট শুধু 2021 to 2023-তে দেশের বাইরে উচ্চ শিক্ষার জন্য আসছে। এটা কিন্তু অন্যান্য শিক্ষা বা কারিগরি শিক্ষা যেগুলি আছে ওগুলি বাদ দিয়ে শুধু এগুলি আপনার মাস্টার্স এবং পিএইচডির হিসাবটা অনুযায়ী এটা ধরা হয়েছে। তো এবং এটার ঊর্ধ্বমুখী প্রবণতাটা কিন্তু আরো মানে বজায় আছে, প্রতি বছর এটা বেড়ে চলছে। তো এর কারণ কিন্তু বিভিন্ন ধরনের, কারণ আমি যেটা বললাম যে বিশ্বের প্রায় 7.3 মিলিয়ন শিক্ষার্থী দেশের বাইরে। So আমি আমি সে 2001-এ আমি ইংল্যান্ডে লন্ডনে এমবিএ করি। 2001 থেকে আমার যে এক্সপিরিয়েন্স প্রায় 25 ইয়ার্স আমি এখানে, ওখানে কিন্তু শুধু বাংলাদেশি স্টুডেন্ট না বা ইন্ডিয়া বা পাকিস্তানের স্টুডেন্ট না, ওয়ার্ল্ড ওয়াইড স্টুডেন্টরা দেশের বাইরে যায়। আপনি মনে করেন জাপানিজ স্টুডেন্টরা যাচ্ছে, আপনি মনে করেন ফ্রান্স থেকে আসতেছে, ইটালি থেকে আসতেছে, এবং অনেক স্টুডেন্ট এখানে আসে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে শুধু ইংলিশ শেখার জন্য। হুম। শুধু ইংলিশ শেখার জন্য তারা এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে আসতেছে এবং চলে যাচ্ছে। সবাই যে এসে থেকে যাবে বড় দেশে, জিনিসটা কিন্তু এরকম না। আর আরেকটা তথ্য হচ্ছে বাংলাদেশি স্টুডেন্ট আসলে কোথায় যাচ্ছে। এখন আপনি একটা আরেকটা তথ্য দিই আপনাকে। বাংলাদেশি স্টুডেন্টরা ধরেন আমি যদি দেশগুলি বলি, আহ, এর ভিতরে আছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা। এগুলো হচ্ছে বড় দেশ। কিন্তু বাংলাদেশের কিন্তু একটা বিগ নাম্বার সংযুক্ত আরব আমিরাতে যায় পড়তে। ঠিক আছে, আচ্ছা। ওখানে কেন পড়তে যাচ্ছে? ওরা কিন্তু পড়তেই যাচ্ছে, ওখানে থাকার জন্য যাচ্ছে না, ওখানে কোনো থেকে যাওয়ার সুবিধা নাই। So, এইটা ধারণা করার কোনো কারণ নাই যে বাংলাদেশের স্টুডেন্টরা যারা বাইরে আসে তারা শুধু অপরচুনিটি খোঁজ করে কিভাবে থেকে যাবে, না, এরকম কোনো নাই। হ্যাঁ, আমাদের ভিতর অনেকেই থেকে যায়। এছাড়া যাচ্ছে মনে করেন মালয়েশিয়াতে যাচ্ছে, জার্মানিতে যাচ্ছে, জাপানে যাচ্ছে। হ্যাঁ, সুযোগ বুঝে হয়তো বা অনেকে তাদের মানে সুযোগ হয়েছে ওখানে থেকে যাওয়ার, বা সুযোগ হয়েছে ওখানে পার্মানেন্ট রেসিডেন্সি নেওয়ার, গ্রিন কার্ড নেওয়ার, তারা থেকে যাচ্ছে। আবার অনেকে পার্মানেন্ট রেসিডেন্সি বলেন, গ্রিন কার্ড বলেন নিয়ে কিন্তু আবার দেশে চলে যাচ্ছে।
দেশে গিয়ে তারা কিন্তু দেশকে সার্ভিস দিচ্ছে। এর ভিতরে মনে করেন যারা পিএইচডি করতে আসতেছে সরকারি খরচগুলিতে, সরকার তো তাদের তখনও বেতন দিচ্ছে যখন তারা এখানে পিএইচডি, যেমন এখানে একটা বিগ নাম্বার আমাদের ইনফরমেশনে আছে যে আপনার কৃষিজীবী, হ্যাঁ বিগ নাম্বার। তা এরা যে আসতেছে, এরা পিএইচডি করতেছে, পিএইচডি করে কিন্তু তারা অনেকেই দেশের আমি বলবো প্রায় 70 to 80% তারা এই দেশে পার্মানেন্ট রেসিডেন্সি নিচ্ছে, কিন্তু তারা আবার চলে যাচ্ছে। হয়তোবা তারা ভাবতেছে আমি নিলাম, আমার ছেলে মেয়ে বা ফিউচার তারা এখানে এসে সেটেল হতে পারবে, তারা হয়তোবা ফুললি সেটেল হচ্ছে না। তো আমরা অনেক সময় মনে করি যে আমাদের ছেলে মেয়েরা শুধু বিদেশ যেতে চাচ্ছে যে ওখানে থেকে যাওয়ার জন্য অথবা ভালো অপরচুনিটির জন্য। এইটা ঠিক মনে করার কোনো কারণ নাই। এর বিভিন্ন কারণে এ দেশে আসে। এর ভিতরে মনে করেন আন্তর্জাতিক মানের শিক্ষা আছে, উন্নত গবেষণার সুযোগ আছে, বিশ্বমানের ডিগ্রি, পড়াশোনা শেষে ভালো চাকরি, ভালো বেতন, এবং যেটা বড় কথা হচ্ছে আন্তর্জাতিক এক্সপোজার পাচ্ছে এবং ইন্টারন্যাশনাল একটা নেটওয়ার্কিং পাচ্ছে। এর অনেকগুলি কারণে আমাদের দেশের স্টুডেন্টরা আসতেছে। তবে একটা বিগ নাম্বার তাদের ফ্রাস্ট্রেশনের কারণে, দেশের জব অপরচুনিটি না থাকার কারণে বিগ একটা নাম্বার, এটা অস্বীকার করা যাবে না যে তারা অপরচুনিটি খুঁজে বড় ভালো দেশগুলিতে কিভাবে ঢোকা যায়, থেকে যাওয়া যায়। এটা একটা বিগ নাম্বার এই দেশে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে আছে। ফয়সাল ভাই। ধন্যবাদ জামিল ভাই। আমি ডক্টর শফিকুর রহমানের কাছে জানতে চাইবো যে স্যার, আপনি তো অনেক দিন যাবত অস্ট্রেলিয়াতে, আপনি বিভিন্ন ভার্সিটি গুলোতে অনেক স্টুডেন্টদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। স্যার, এখন কি মনে হয় যে আগের যে সময় মানে সময়টা ছিল, এখনকার সময় যে ল বা স্টুডেন্ট রিলেটেড যে কোর্সগুলো, এগুলোর মধ্যে তো একটা বিশাল পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে, এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপর অনেকগুলো খড়গ নেমে আসতেছে যে নতুন ল গুলো হচ্ছে। স্যার, এই বিষয়ে কি আপনি আমাদেরকে কিছু অ্যাডভাইস করবেন বা কিছু বলবেন কিনা? ধন্যবাদ। আমি আসলে যখন প্রথম অস্ট্রেলিয়াতে আসি 2007 সালে, তখন থেকে শুনছিলাম যে নানা রকমের রেস্ট্রিকশন এবং অস্ট্রেলিয়াতে আসার ব্যবস্থাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে বলবো, আজকে আমি এই কয়েক ঘন্টা আগে ক্লাসরুমে ছিলাম এবং আমার ক্লাসরুমে যে স্টুডেন্ট প্রায় 40 জন, এই 40 জনের মধ্যে 30 জন কিন্তু বাংলাদেশি। তো আমি খুব অবাক হয়েছি ক্লাসে গিয়ে যে বাংলাদেশি আছে, কিছু ইন্ডিয়ান স্টুডেন্ট আছে, কিছু নেপালিজ স্টুডেন্ট আছে, কিছু ফিলিপিনো স্টুডেন্ট আছে, কিন্তু বাংলাদেশি স্টুডেন্টের সংখ্যা আমার ক্লাসরুমে 40 জনের মধ্যে প্রায় আমার মনে হয় যে 30 জন হবে বাংলাদেশি। সো আমার মনে হয় যে এখানকার যে রিকোয়ারমেন্টগুলো থাকে, কখনো কখনো এগুলো কঠিন হয় এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করা, কিন্তু এই কঠিন যে রেস্ট্রিকশন তার মধ্যেও কিন্তু অনেকে এখানে লেখাপড়া করার জন্য আসছে। সো এখানে আমি বলবো যে অস্ট্রেলিয়াতে যে লেখাপড়া, সেটাকে আমি মূলত কয়েকটা ভাগে ভাগ করব। বাংলাদেশে যেমন আহ, বহু ধরনের লেখাপড়ার সুযোগ, এখানেও কিন্তু অনেক ধরনের লেখাপড়ার সুযোগ আছে, কিন্তু এই দেশে লেখাপড়ার যে ধারা সেগুলোকে 3 ভাগে ভাগ করা হয় মূলত। প্রথম ধারাটা হচ্ছে, এখানে বলা হয় যে বিজনেস। বাংলাদেশে ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং এরকম অনেকগুলো কোর্স থাকে। এই দেশে বিজনেস, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং দুটাকে মিলিয়ে বিজনেস বলা হয়। আর এরপরে আছে অ্যাকাউন্টিং কোর্সগুলো, এবং তার বাইরে হচ্ছে আইটি। সুতরাং এখানে আসলে কোর্স কয়টি? অনেক কোর্স আছে, কিন্তু মূল ধারা হচ্ছে বিজনেস, অ্যাকাউন্টিং এবং আইটি। এখানে আরেকটা বড় সুযোগ আছে, আমি এখন সুযোগগুলোর কথা বলছি। সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে পিএইচডি কিংবা রিসার্চ মাস্টার্স করার অপূর্ব সুযোগ আছে। বাংলাদেশ থেকে যারা রিসার্চ মাস্টার্স করতে চান, তাদের যদি কিছু রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে বা রিসার্চের একটা সার্টিফিকেট থাকে 6 মাস বা 1 বছর মেয়াদি গবেষণার সার্টিফিকেট, যে হ্যাঁ আমি সার্টিফিকেট কোর্স করেছি, ডিপ্লোমা কোর্স করেছি রিসার্চের উপরে, এবং আমি কয়েকটি পাবলিকেশন করেছি, তাহলে এখানে কিন্তু এই পিএইচডিতে ভর্তি ক্ষেত্রে বা রিসার্চ মাস্টার্স ভর্তির ক্ষেত্রে আপনার প্রিভিয়াস রেজাল্টটাকে খুব বেশি বড় করে ধরা হয় না। অর্থাৎ বাংলাদেশ থেকে একজন সেকেন্ড ক্লাস পেয়ে এসেও এখানে পিএইচডিতে ভর্তি হয়ে পিএইচডি সফলভাবে সমাধান করতে পারবেন, বা রিসার্চ মাস্টার্স সাকসেসফুলি শেষ করতে পারবেন, যদিও তার বাংলাদেশি কোয়ালিফিকেশন ছিল সেকেন্ড ক্লাস। তো সেই জন্য এই বিষয়টা মাথায় রেখে যে যারা বিদেশে আসতে চান,
তারা প্রস্তুতি নেয় শফিক ভাই, এখানে ইনশাল্লাহ। কি বলেন। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা থাকে, ওই যে আইএলটিএস এর বিষয়টা, বা হ্যাঁ, এদের জন্য তো আইএলটিএস করাটাও এই বাধ্যতামূলক হয়ে না, থাকে, এখানে স্কোরের বিষয়টা? মূলত যদি কেউ ইংল্যান্ড, আমেরিকা বা এমন কোনো কান্ট্রি থেকে আসেন, যে সমস্ত কান্ট্রিতে লেখাপড়ার যে মিডিয়াম, সেই মিডিয়ামটা ইংলিশ, নট লেখাপড়ার মিডিয়াম, মানে কান্ট্রির ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয়, ওকে, ইংলিশ এজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তাহলে এখানে আইএলটিএস না দিলেও চলবে। কিন্তু অন্য সকল স্টুডেন্টের ক্ষেত্রে আইএলটিএস করা বাধ্যতামূলক, এবং সেই আইএলটিএসটা হচ্ছে পিএইচডি স্যার এবং আমি রিসার্চ আমি মাস্টার্সের যদি ক্ষেত্রে। আমি যদি আমি যদি বলছি, ইন্টারাপ্ট করি, আপনি না যদি একটু শেষ করি, মানে আমি পিএইচডি এবং যদি রিসার্চ মাস্টার্সের ক্ষেত্রে 6.5 হচ্ছে ওভারঅল, এবং প্রত্যেকটা ব্যান্ডে কমপক্ষে 6 স্কোর থাকতে হবে, 6.0 স্কোর থাকতে হবে। এটা হলে মানুষ পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারে, তাতে যদি রিসার্চের আগের অভিজ্ঞতা থাকে এবং রিসার্চের কোনো একটা কোয়ালিফিকেশন থাকে, ফর এক্সাম্পল সার্টিফিকেট অথবা ডিপ্লোমা।